ওয়েলকাম ব্যাক টু এসএমএস অরিজিনালস এন্ড টলিউড টাইমস কলকাতা। আর আজকে আমরা চলে এসেছি রাজবাড়িতে। না, রাজবাড়িতে ঠিক আসেনি, রাজবাড়ির গল্প বলতে এসে গেছি। তো খুব তাড়াতাড়ি আসছে রাজবাড়ি, এমন একটা গল্প। আমি কি সব বলে দেবো না তোমরা বলবে? रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। অবশ্যই আমি বলি সেই বিষয়। এইটা রাজবাড়িরই কাহিনী, রাজবাড়ির এক রহস্যের কাহিনী, একটা থ্রিল এবং সাসপেন্স সিনেমা, যেটা রাজবাড়ির অনেক এক বড় গল্প, এক ইতিহাস, এক ক্যারেক্টার, তার নাম আমি বেশি বলছি না, তার বিষয় এবং সেই তার কাহিনীর বিষয়, সে কেমন মানুষ ছিল সেই নিয়ে সিনেমাটা। এবং নট অনলি সিনেমা, এটা একটা ইউনিক কনসেপ্ট আছে যে এই রহস্যের সমাধান একজন প্রেজেন্ট টাইমের ডিরেক্টিভ করবে, ঠিক আছে, সে বার করবে। এবং সেখানেও আমরা যে পার্টটা দেখাচ্ছি এটা পুরোপুরি একদম মডার্ন টাইমের একদম ভাবেই আমরা ওখানে কাজটা করছি। এবং আমরা রাজবাড়িতে যে কাজটা করেছি সেটা দেখানো হয়েছে 200 বছর আগের এক কাহিনী, যেটা আমরা আমরা পুরোনো সময় দেখি, রানী রাসমণি, এই সময়ের যে কাহিনীটা, ঠিক আছে। সেখানে আমাদের প্রত্যেকটি কথাবার্তা একদম পুরনো বাংলা ভাষাতেই আছে। আমাদের বাংলা ভাষা, তার সম্মানটা, আমাদের ঐতিহ্য, সবাইকে সম্মান দিয়ে আমরা সিনেমাটা বানিয়েছি এবং পুরো কাস্ট সেইভাবেই সিনেমাতে কাজ করেছে। আর রাজবাড়ি মানেই তো একটা ভয় কাজ করে, থ্রিল কাজ করে। ভয় পেয়েছো তোমরা? না, ভয় সেরকম পাইনি। অ্যাকচুয়ালি ওটা তো দর্শকদের চোখে দেখানো হয় ভয়টা, কিন্তু আমরা কাজ করতে গিয়ে তো সেরকম কিছু অফকোর্স এক্সপেক্ট করবোই না, এক্সপিরিয়েন্সও করবো না। তো সবকিছু মিলিয়ে ঠিক ছিল, বাট আমাদের লোকেশনটা এমনিতে খুবই সুন্দর ছিল। রাজবাড়ি আমরা জানি, রাজবাড়ি মানে একটা বনেদি ব্যাপার থাকে, যেখানে দুর্গা দালান থাকে, পুজো হয়। তো লোকেশন খুব ভালো ছিল এন্ড কাজ করতে তো খুবই মজা হয়েছে। আর তোমার ক্যারেক্টারটা ঠিক কিরকম, যদি কিছু বল? আমার ক্যারেক্টারটা বলতে, আমি এখানে এমন একটা ক্যারেক্টার প্লে করছি যেখানে আমি লিড, সাইড লিড বলতে পারি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুরোটা তো এখন বলবো না, বাট হ্যাঁ, কোথাও একটা সাসপেন্স তো আমাকে প্রিপারেশনের তো ব্যাপার থাকে। হ্যাঁ, আমাকে নিয়ে কোথাও একটা সাসপেন্স তো ক্রিয়েট হবেই। দেখা যাক, সেটা তো মুভিটা দেখলে তারপরে বলতে পারবো। আর তোমাকে আমি বলবো, তোমাকে তো একেবারে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যাকে বলে তুমি এখন, এবং তুমি সৌরভ গাঙ্গুলি লোকে বলছো তোমাকে। আমি ভিডিওর ক্লিপটা তোমাকে দেখাবো। তোমরা মনে হয় কেউ করছে সৌরভ গাঙ্গুলি, কিন্তু বর্তমানে যে সৌরভ গাঙ্গুলি আমাদের পাশে বসে আছে, কি বলবে তুমি এটা নিয়ে? এটা মানে এটা বলে না ওই ভালো জিনিস হওয়ার আগে একটা জাস্ট ওইভাবে ভাইরাল যে ব্যাপারটা আর কি, ঠিক আছে, লোকে সৌরভ গাঙ্গুলি হিসাবেই যদি ভাইরাল করে দেয়, যাই হোক আমাদের এই রাজবাড়ির রহস্যটা লোকে দেখবে তাহলে, ঠিক আছে। আর আর আমাদের শুটিং তো খুব ভালোই হয়েছে। তো এখানে একটা অ্যান্টিক ব্যাপার আছে আমাদের এই স্টোরিটাতে। দেখবে কোনো কোনো জায়গায় যদি কোনো শুটিং হয় সেখানে একটা রাজবাড়িতেই হয়, কিন্তু আমাদের এখানে দুটো রাজবাড়িতে হয়েছে। আচ্ছা, Kind of, লোকেশনটা কোথায় কোথায় যদি বল? লোকেশন একটা হয়েছে থাক ওটা রিভিল করবো না। হ্যাঁ, তোমরা খুঁজে বের করবে লোকেশন কোথায় হয়েছে, সব বলবো কেন। আর কতদিন ধরে লিখছো গল্পটা এবং কিভাবে প্রিপারেশন নিচ্ছ? আমি এটা মোটামুটি গল্পটা 1 মাস ধরে পুরো প্রিপেয়ার করেছি, লিখেছি, কারণ এটা একটা হিউজ গল্প, যেটা একটা খুব সংক্ষেপে আমরা যদি বলি, এই গল্পটা যদি একটা পুরো সমুদ্র হয়, তার জাস্ট হয়তো সমুদ্রের 30%। এটা এরপর এখন অনেক বড় কাহিনী এর মধ্যে রয়েছে। অডিয়েন্স এই কাহিনীটাকে যেমন থ্রিল দিয়ে দেখবে, অনেক কিছু খুঁজে বার করবে সময়ের সাথে। তাই আমরা এটা এক পার্টে দেখাতে পারবো না। আর সিনেমাটা তাই এমন ভাবেই রিলিজ হচ্ছে, এটা আমাদের প্রত্যেক অডিয়েন্সকে দেখানো হচ্ছে যে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে সিনেমা বানাই, তারাও কোনো, আমরা থিয়েটার এবং বড় আমাদের যারা মেগা স্টার আছে তাদের সিনেমার থেকেও কম নয়। আমরাও তাই সবাই এই প্রজেক্টটাকে ওইভাবেই বানিয়েছি, একটা বড় মার্জিনের সিনেমা হিসাবেই, যাতে অডিয়েন্সরা ফিল করতে পারে যে সোশ্যাল মিডিয়া তো ভালো ভালো সিনেমা, ভালো ভালো গল্পের ওপরে সিনেমা তৈরি হতে পারে। আর এই প্রিপারেশনটা তাই আমাকে অনেক টাইম নিতে হয়েছিল, কারণ প্রত্যেকটা কাস্ট যারা রাজি হয়েছে এই সিনেমার গল্পটা এত সুন্দর সেই শুনেই রাজি হয়েছে। বাকিটা তো অবশ্যই অডিয়েন্স দেখেই বুঝতে পারবে সিনেমাটা এত সুন্দর। আমি বলতে পারি রাজবাড়ি মানেই আমরা জানি যে অনেক রহস্যের মধ্যে লুকিয়ে লুকিয়ে রয়েছে, আর সেটাই তো খুঁজে বার করবো। কন্টেন্ট তো এই ধরনের গল্প হয় না, শর্ট ফিল্মে তো হয় না। আমরা দেখি একটা জায়গায় লাভ স্টোরি হচ্ছে, শেষ হয়ে গেল, কিন্তু এই ধরনের গল্প আইডিয়া কি করে? হ্যাঁ, আমি ঠিক এই প্রশ্নটাতে আমি বলবো যে আমরা ইউটিউব এবং যে কোনো সোশ্যাল মিডিয়া দেখি, শর্ট ফিল্ম হলে আমরা দেখি না খুব ছোট কনসেপ্টের উপর শর্ট ফিল্মটা এন্ড হয়ে যায়। এই যে তুমি বললে যে লাভ স্টোরি বা ছোট্ট কোনো হরার পার্ট হলো, আমরা ছোটর মধ্যে দেখলাম 15-20 মিনিট দেখি সিনেমা শেষ। তাই আমরা ইউনিক এটা কাজটা করছি, আমরা তো একটা বড় স্টোরি এখানে বার করেছি। আর আমি সেটাকে লিখেছি 1 মাস ধরে, টাইম নিয়ে, আরো তো বেশি লেগেছে লিখতে। সেই পুরো কনসেপ্টটাকে আমরা শর্ট ফিল্মের মধ্যে মানুষকে এমন ভাবে সাজাবো যেটা রিয়েলি বলবে যে হ্যাঁ, এটা একটা মানে শর্ট ফিল্মে আমরা বানিয়েছি। আর তার জন্যই এটা ওই সাসপেন্স দিয়ে বানিয়েছি, যাতে অডিয়েন্সও এটা ফিল করে যে সত্যি এটা আমাদের আরো লাগবে। এরকম শর্ট ফিল্ম আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আরো দরকার, যাতে শুধু, আমি চাইছি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি
এই যে সাউথে আমরা দেখি যেমন নাম করে সারা বিশ্বে, আমাদের ইন্ডাস্ট্রিতে এমন সিনেমা তৈরি হোক যাতে মানুষ সারা বিশ্বে চেনে আমাদের বাংলা সিনেমা। এখানে রাজবাড়ি যেহেতু তোমার দুটো ডিফারেন্ট টাইম জোন আমরা দেখতে পাবো, একটা প্রেজেন্ট টাইম, একটা হচ্ছে রাজবাড়ির সময়কাল। তো সেইভাবে স্ক্রিপ্ট লিখেছো, কি বলবে সেখানে হ্যাঁ, কি add সেটাই করেছো? সেটাই অবশ্যই। এটা যখন এই টাইমলাইনটা অ্যাড করা হয়েছে, যখন আমি প্রথমেই বললাম যে রাজবাড়ি যখন একটা পার্ট রয়েছে, অবশ্যই যে রহস্যের সমাধানটা করতে হবে সেইটা অবশ্য পূর্ণ এক রাজবাড়ি পূর্ণ স্টোরির উপরই হচ্ছে, যেটা 200 বছর 300 বছর আগে আমরা কাহিনীটা দেখি ওরম। আর যখন নতুন পার্টটা হচ্ছে ওইটার মধ্যে আমি সেরকম রিভিল করলাম না, বাট একটা ছোট তো বলতেই পারি যে ওই পার্টটাতে যে আমাদের মেইন ক্যারেক্টার, সে একজন ডিটেকটিভ, সে সেই রহস্যগুলো সমাধান করবে, সে সেই রাজবাড়িতে যাবে নতুন পার্টটাতে, সেখানে গিয়ে রহস্যের খোঁজগুলোকে করবে, প্রত্যেকটা ছোট ছোট ডিটেলস যেটা আমরা দেখি, আমরা ব্যোমকেশ, ফেলুদা, জেমস বন্ড যে ক্যারেক্টারগুলো দেখি, সেইগুলোকে সে একদম খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা ডিটেলস জুড়ে বার করবে যে অ্যাকচুয়ালি 200 বছর আগে কি হয়েছিল আর কেন হয়েছিল। আর তুমি নাকি এমন ফার্স্ট এমন লিখেছো বাংলা ভাষা, কাস্টিং এর দাঁত ভেঙে যাওয়ার জন্য আছে। অবশ্যই মানে আমি এতই মানে লিখেছিলাম, মানে অ্যাকচুয়ালি আমার কাজটা বেশি ভালো বলতে পারবো হ্যাঁ, যে বলো তো কি যে হয়েছিল কি হয়েছিল বিষয়টা বলবো। বাংলা ভাষা, দেখো বাংলা ভাষা বলতে আমাদের যেহেতু একটা একাল সেকালের ব্যাপার আছে, তো একালের ভাষা তো ঠিক আছে, সেকালের ভাষাটা কি ওই সময়কার একদম ওইটাই ফুটাতে হবে, ওই ভাষাটা। তো সেই জন্য ওই জায়গাটা আমাদের একটু স্ট্রাগলিং হয়েছে, যেহেতু আমরা ওই ভাষাটা ইউজ করি না। তো যাই হোক, মানে এটা কিন্তু একটা জিনিস যে আমরা খুব 100% মানে খুব পারফেক্টলি করতে গেলে না সেই জিনিসটা একটু কঠিন হয়। অবশ্যই, কঠিন অবশ্যই, হ্যাঁ। তো আমরা সেটা করার চেষ্টা করেছি, আর সবাই একটু স্ট্রাগল করেছে ভাষাটা নিয়ে, বাট সবাই তার জন্য প্রবল ইজিও করে দিয়েছে। ওই যখন যেখানে কারোর সমস্যা হচ্ছে যে ভাষাটা খুব কঠিন লাগছে, অনেকেরও আছে আমাকে যারা বলছিল খুব হেসে, যেটার মানে কি হয়, মানে মানে কেউ শোনেই, তো তার জন্য তাদের যাতে ইজি হয়। অনেক জায়গাতে ভিউয়াররা দেখবে যে সত্যি এখানে ভাষাটা একটু ইজি হয়ে গেল, মানে আবার আমরা দেখছি খুব ইজি ভাষা এ করছে। এইগুলো কিছু কিছু জায়গায় আমরা এই কারণে করেছি যাতে অ্যাক্টারে যারা অভিনয় করছে তাতে ইজি হয়, কিন্তু আমরা ফিল ভাবেই করাবো যে আমরা 200 বছর আগে যখন প্লে করছি আমরা সত্যি এমন ভাবে বানিয়েছি যে অডিয়েন্স আগে যে হ্যাঁ 200 বছর আগেই আমরা চলে গেছি, একটা ভিউজ। আর এই সিনেমাটা এমন ভাবেই হয়েছে, আমি বারবারই বলবো যে মানুষ এত মানে এখানে থ্রিল পাবে এমন। তারপরে বলতে পারবো যে একটা টাইম ল্যাপস টাইপের যে হচ্ছে, যে কখন কি হচ্ছে মানুষ ধরতে পারছে না, মানে হট করে কখন নতুন হচ্ছে, মানে এইটা তো মানুষ ভিডিও দেখলে বুঝতে পারবে যে এত সিনস আছে, এত ভিজুয়ালস আছে যে অডিয়েন্সরা চোখ সরাতে পারবে না সিনেমাটার থেকে, স্টোরিটার থেকে। তুমি যেহেতু গল্প লিখেছো, তো ক্যারেক্টার গুলোর এস্টাবলিশমেন্টটা কি কিভাবে জোর দিয়েছো তুমি? কি বলবে? ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট মানে যেটা আমি করেছিলাম যে মানে ইজি যখন স্টোরি লিখি আমরা আমরা জানি যে অবশ্যই সিম্পল ভাবে আমরা যখন জানি রাজবাড়ি মানে রাজা ছিল, তো সেইভাবে আমি যখন এস্টাবলিশ করি এইভাবেই যে রাজা আছে, এক হিরোইন আমরা জানি আমরা সিনেমাতে থাকে, এক ভিলেনও থাকে, খুব easy। তো সেইটাকে আরো বাড়ানোর জন্য আমরা অনেক কিছু অ্যাড করি। জমিদার হোক, রাজা ছিল, ঠিক আছে, আমরা জানি যে তার ভিলেন থাকবে একটা, সব যেটা সমাজে আমরা দেখি যে সবার জীবনে না হিরো ভিলেন রোমান্টিক পার্টনার সব থাকে, যেটা ক্যাজুয়াল লাইফে তখনও সেটাই ছিল। এবং রাজবাড়ির গল্পটাও তাই ওইভাবে আমি লিখেছিলাম যে রাজা একটা কেমন একটা ক্যারেক্টার সেখানে সমাজের জন্য একটা এক্সাম্পল 200 বছর আগে। আর আমরা সেই কাহিনীতে ইংরেজের ব্যাপারেও বলেছি, সেই সমাজের আমরা তুলে ধরেছি যে মেয়েদের সাথে যে অত্যাচারগুলো হতো সেগুলো মানে সেই রাজা, কারণ আমরা একটা গুড অ্যান্ড ইভিল যেটা বলি সেভাবে এটা করা হয়েছে খুব সুন্দর করে, যে ভিলেন এমন হচ্ছে পুরোই একদম নেগেটিভ ক্যারেক্টার, আর যে হিরো পুরো পজিটিভ ক্যারেক্টার। যখন নেগেটিভ অ্যান্ড পজিটিভ ওয়েভ আমরা জানি যে অ্যাটাক করে, ওই ব্যাপারটা যে দুজনে যখন সামনাসামনি আসবে ওই সিনগুলো খুব মারাত্মক হয়, সেটা জন্য সেই সাসপেন্স গুলো মানুষ দেখতে পাবে যে কেন কি হয়েছে এর মধ্যে। তাই ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট আমি খুব ইজি ভাবে এই জায়গাটায় করেছি যে আমরা অবশ্যই জানি যে হিরো ভিলেনের কনসেপ্টটা, কিন্তু তার ভেতরে আরো যে স্টোরি আছে ক্যারেক্টার গুলো, আমি সিম্পলি এটা বলতে, দিস ইজ আ সিনেমা নট অনলি অ্যাবাউট দি মেন ক্যারেক্টার্স, দিস ইজ আ সিনেমা অ্যাবাউট অল দি ক্যারেক্টার্স, অল দি সাইড ক্যারেক্টার্স। প্রত্যেকটা ক্যারেক্টারে এক একটা বাক্যর মানে আছে। মানে দেখা গেল, আমি বেশি বলছি না, দেখা গেল এরকম হয়ে যেতে পারলো যে সাইড ক্যারেক্টারটাই কিছু করে দিয়েছে হয়তো, সেটা আমরা জানি না, তাই না বলো? সাইড ক্যারেক্টার কেন? আচ্ছা দাদা, সাইড ক্যারেক্টার কি পাওয়ার হয় না নাকি? তুমি পাওয়ার আছে সাইড সেটাই দর্শকরা দেখবে। তো এই বিষয়টা এটাই যে সাইড ক্যারেক্টারদেরও দম আছে, আমরা খালি শুধু হিরোর দম আছে ভিলেন আছে নয়, সাইড ক্যারেক্টারেরও দম আছে। সিনেমার সবার ছোট ছোট ডায়লগের এখানে পার্ট আছে, মানে কারা কারা কি করতে পারে, তার জন্য ওই জায়গাগুলো প্রত্যেকটা থ্রিল, ওটাই কোয়েশ্চেন মার্ক অডিয়েন্সের জন্য। এই সিনেমা যেটা তুমি হিস্টোরিক্যাল ড্রামা থাকছে, থ্রিলার থাকছে, তো এডিটিং একটা খুব বড় পার্ট সেই টাইমকে দেখানোর জন্য, সেটাতে তুমি কিভাবে জোর দিয়েছে?
কালার গ্রেডিং, এডিটিং। হ্যাঁ, কালার গ্রেডিং এবং সেগুলো তো আমিই করব। এবং সেগুলো ইনফ্যাক্ট শুটও, কারণ আমরা যখন এটাকে ইজি হয়ে যায় আমরা দেখি, যখন আমরা কোনো মানে ভিএফএক্স করতে যাই তখন তো আলাদা, তখন খাটতে হয়। যখন আমরা রাজবাড়িতে করতে যাই তখন জানি যে অলরেডি মানুষ অ্যাম্বিয়েন্সে ফিল করতে পারছে যে আমরা রাজবাড়িতে রয়েছি, মানুষ এমনি চলে যায়। এবার আমাদের তার মধ্যে যদি সিম্পল ভাবে বলি যে রাজবাড়ির পরে না মানুষ ভাবে যে আমরা কি শুনি, ভাষা, ল্যাঙ্গুয়েজ, তখন সেটা আমরা ফিল করতে পারি। ভিজুয়াল রাজবাড়ি রয়েছে সবার দেখার, তার সাথে যখন আমরা দেখছি পুরনো ভাষা, পুরনো কথা, পুরনো কাহিনী, তখন মানুষ এমনি করে নিচ্ছে। আমাকে কালার গ্রেডিং অবশ্যই খাটতে হবে জানি, বাট দেখা গেল যে যখন মানুষ এমনি ডায়লগ শুনছে, মানুষ এই কাজটাকে আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই সেটার মানুষ অ্যাটাচ হয়ে যাচ্ছে, সেই ভিউয়ের সাথেই অ্যাটাচ হয়ে যাচ্ছে। আমাদেরকে সেরকম আলাদা কিছু করতেই হচ্ছে না, মানুষ সেখানেই ফোকাস হয়ে থাকবে যে ক্যারেক্টার গুলো 200 বছর আগে কেমন কাহিনী বলেছিল। আরেকটা ছোট্ট ডিটেল বলি, যে মেকআপে আমাদের প্রচুর খেটেছে অনেক জায়গাতে, যে পুরনো ক্যারেক্টার কেমন দেখতে হবে, তার পোশাক কেমন হবে, পুরো ডিটেলস আমরা খেটেছি। কিছু কিছু জায়গায় হয়তো শর্ট ব্রেকিং হতে পারে, কারণ অবশ্যই আমরা জানি যে এইসব ডিটেলস জন্য অনেক খাটতে হয়। তো যতটা আমরা পেরেছি অ্যাজ আ টিম, পুরো আমরা চেষ্টা করেছি মানুষ যাতে ফিল করতে পারে যে 200 বছর আগেই রয়েছে এই ব্যাপার। তুমি কি গল্পটা লেখার সময় রিসার্চ করেছো, যাকে বলে যে তখনকার দিনে কিরকম ভাষা বলা হতো, অবশ্যই অ্যাম্বিয়েন্সটা কিরকম হতো? ইয়েস, যখন আমি রিসার্চ করি তখন আমি দেখি যে আগেকার টাইমে, আমি যখন অ্যাজ এ ভিউয়ার আমি যখন প্রথম দেখি, যে নট অ্যাজ এ ডিরেক্টর, যে আগেকার টাইমে মানুষ সবার প্রথমে আমার যেটা কানে লাগতো যে ভাই ভাষা তো অন্য ছিল। আমরা কোনোদিন, আমি যদি বলি আমি 200 বছর আগে নিশ্চয়ই এইভাবে তো নর্মাল আমার মতো এখন বাংলা বলবে না, অন্য স্টাইলে বলবে, সেটা আমাকে অডিয়েন্সকে দেখাতে হবে। এটা হচ্ছে প্রথম মাইন্ডে আমার এসেছিল। সেইটার থেকে আমি ক্যারেক্টারে ঢুকি, যে কিভাবে ক্যারেক্টার গুলোকে তৈরি করবো, তাদের কেমন স্বভাব হবে, তারা কি বলতে পারে ওই সময়। আমি এখনকার দিনে আমরা যদি দেখি, আমাদের এখনকার স্টাইল বদলে গেছে, তখনকার পোশাক আশাক, ইনফ্যাক্ট থিঙ্কিংটা, আমরা দেখি থিঙ্কিংটা কিন্তু বদলে গেছে মানুষের। তখন যদি কেউ সত্যতা করতো, এখনকার মতো করতো না, তখনকার স্টাইলটা আলাদা ছিল, তখনকার গল্পটা আলাদা ছিল। ওইগুলো আমি অনেক রিসার্চ করি, আর আমি নিজে একটা মুভি লাভার, তো সেখানে আমি অনেক মুভিজ দেখেছি, অনেক জায়গা থেকে রিসার্চ করে আমি দেখেছি যে প্রত্যেকটা জায়গাতে ডিটেলসটা কিভাবে ম্যাটার করে একটা সিনেমাতে, যাতে মানুষ বারবার বলে যে হ্যাঁ পুরোনো স্টোরিটাই আমরা এখানে দেখছি। আর তার জন্য আমি ওই রিসার্চ গুলো, ল্যাঙ্গুয়েজে সবার প্রথম রিসার্চ করি আমি, ল্যাঙ্গুয়েজ ওয়াজ ফার্স্ট ফর মি, ল্যাঙ্গুয়েজের পর আমি লুকসটা দেখি। এই দুটো দেখে থার্ড আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা সিনেমাতে থাকে সেটা হচ্ছে লোকেশন। আর তখনই আমরা লোকেশনটা চুজ করি, এবং সেটা মানুষ যে কেউ দেখে বলবে যে অবশ্যই এটা পুরনো একটা রাজবাড়ি। লোকেশন কি তুমি বিভিন্ন জায়গা থেকে শিফট করেছো, নাকি একটা জায়গা থেকে পছন্দ হয়ে গেছে, কি বলবে? প্রচুর আমরা রাজবাড়ি দেখেছিলাম প্রচুর জায়গাতে। এই রাজবাড়ির ব্যাপারে তো মানুষ, আমি চাইবো যে অডিয়েন্স আগে দেখে রিয়েলাইজ করুক যে কোন রাজবাড়ি এটা। বাট যে রাজবাড়ি গেছি খুবই ভালো রাজবাড়ি। ইনফ্যাক্ট মানে অ্যাম্বিয়েন্সও যদি কেউ যায় দেখতে পাবে, খুবই সুন্দর, মানে মানুষ দেখে বলবে। আর আমরা অবশ্যই টলিউডের অনেক সিনেমা তাই ওখানে শুট হয়েছে, নট অ্যাজ আ ডিরেক্টর, অন্য ডিরেক্টররাও দেখে বলতে পারবে যে হ্যাঁ ওই জায়গাটা খুব সুন্দর। তার জন্য ওটা আমি চুজ করি অনেক, কারণ ওখানে আমরা যেটা রাজবাড়ি দেখি না, একটা অ্যাম্বিয়েন্স থাকবে, একটা ব্যালকানি থাকবে, একটা জায়গা থাকবে যেটা রাজা এসে দাঁড়াচ্ছে, প্রজারা প্রণাম করছে, এই ভাইব গুলো ওই রাজবাড়িতে সম্ভব। তার জন্যই রাজবাড়িটা তখন চুজ করি, অন্যগুলোকে ছেড়ে দিই। হ্যাঁ, তোমার ক্যারেক্টার কতগুলো রয়েছে গল্পে, কাস্টিং এ যদি কাস্টিং আমাদের যদি আমি একটা তো টোটাল বলি, আমাদের 20 তো ক্যারেক্টার্স কম করে, মানে সব মিলিয়ে পেয়ে যাবে মানুষ 20 ক্যারেক্টার্স। রাজবাড়িতেও সব থেকে বেশি ক্যারেক্টার রাজবাড়িতে আছে। আর নতুন গল্পে আমরা জানি, নতুন গল্পে ছোট আমরা মধ্যে রেখেছি যেটা থাকে, কিন্তু আমরা যখনই বলি, আবারও বললাম যে রাজবাড়ি মানে সেখানে একজন থাকবে না, একজন রাজা রয়েছে, প্রচুর ক্যারেক্টার থাকবে সেই বাড়িতে, সেইভাবে আমরা সেটাকে সাজিয়েছি। তাই আমরা গল্পটা শুধু বুঝি, গল্পটা অনেকটা সোজা নয়, যাকে অ্যাক্টিং করাটা, ডিরেক্টর কতটা খাটিয়েছে তোমাকে, কি বলবে, খেটেছে কতটা? না, এটা সত্যি কথা বলতে, হ্যাঁ অ্যাক্টিংটার ভেতরে একটা, যখন পুরোনো কালে যখন আমরা অ্যাক্টিংটা করছি, তখন আমাদের ভেবে নিতে হচ্ছে যে আমরা সেই কালেই রয়েছি, যেহেতু ওয়ার্ডিং গুলো ওরকম। তো হ্যাঁ, ডিরেক্টর তো সেটা চাইবেই যে অফকোর্স 100% হোক, আমরাও চাইছি যে ওটা 100% হোক। তো হ্যাঁ, একটু খাটতে হয়েছে, কিন্তু হার্ড ওয়ার্কিংটা আছে এর ভেতরে। এটা কিন্তু এরকম নয় যে হালকা করে করে নিয়েছে, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার, ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার প্রচন্ড হার্ড ওয়ার্কিং। ঠিক আছে, আর একটা কথা বলি, এই যে রাজবাড়িতে আমরা শুটিং করেছি, এখানে কিন্তু একটা প্রচন্ড ফেমাস একটা ফিল্ম টলিউডে শুট হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, তো সেটা দেখে নাও, সেটা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। তবে হ্যাঁ, খুব নামকরা সিনেমা, একটা বাংলা সিনেমায় হয়েছিল, যেটা ওখানে শুট হয়েছিল, এবং সেখানে কিন্তু অনেক ক্যারেক্টার ছিল, প্রচুর ক্যারেক্টার ছিল, বড় বড় ক্যারেক্টার। মজা কেমন করেছো তোমরা শুটিং সেটে, যদি কিছু বলো? মজা তো প্রচুর হয়েছিল, মানে বেশি বলবো না, মানে মেয়েরা বেশি মজা করেছে। কি করেছিল? হ্যাঁ, তো শীতকাল এমনি চলে এসছে, এখানে আমরা তো অলরেডি শীতকালে পিকনিক করতে যাই, তো সেখানে একটা সবাই মিলে হোল টিমে আমরা কাজ করতে গেছি না, তো সব চেনা লোকরা, কিছু কিছু অচেনা ছিল, সেখানে গিয়ে আলাপ হয়েছে, তো সবটা মিলিয়ে মজা তো হয়েছে খুবই সেখানে গিয়ে। তো
মজা হয়েছে কাজ করতে। কতদিন লেগেছিল শুটিংটা করতে এখানে? শুটিং এ আমি যদি বলি আমাদের টোটাল 1 সপ্তাহ তো ভাগ ভাগ করে লেগেছে। আমরা শুটিংটা অনেক টাইম নিয়ে করেছি, যেটা আমরা সবাই জানি শুটিংটা একদিন কোনদিন সম্ভব হয়নি। অনেক ক্লিপস নেওয়ার আছে, তো প্রত্যেকটা ক্লিপস জন্য আলাদা আলাদা দিন লেগেছে। তো আমি যদি তাও ধরি 7 থেকে 10 দিন তো হয়েছে। 7 থেকে 10 দিন আমরা বিভিন্ন ডেতে মানে টাইম লোকেশন দেখে পারফেক্ট দেখে আমরা চুজ গুলো করেছি আর ওইভাবে শুটটা করেছি। আমাদের মোটামুটি 7 দিন থেকে 10 দিন কম করে শুট করতে হয়েছে। ছোট ছোট ক্লিপ হলেও আমরা একদিন টানা খেটে ওটাকে বানিয়েছি যাতে পারফেক্ট হয়। পারফেকশন ওয়াজ ইম্পর্টেন্ট ফর মি, কারণ আমি অ্যাজ নট অনলি ডিরেক্টর, আমি তো যখন সিনেমাটা দেখবো আমারও তো ভালো লাগা উচিত। যাতে আমার ভালো না লাগলে তো ভিউয়ারদের ভালোই লাগবে না, যে আমি কি দেখছি। তার জন্য আমি পারফেকশনের জন্য অনেক খেটেছি। অনেক জায়গাতে হতে পারে মানুষ বলতে পারে যে খুঁত আছে, কারণ আমি জানি আমি সবার সিনেমা আমি কেন বলছি, আমরা সোশ্যাল মিডিয়া এখনকার দিনে যেটা হয়ে গেছে আমরা সবাই জানি যে সবার না সবাই একটা মতামত দেয় উচিত, কারণ সবার একটা পয়েন্ট অফ ভিউ থাকে, এটা ভুল নয়। তো তার জন্য বড় বড় সিনেমা আমি যদি দেখি হলিউডেরও দেখ, ওখানে প্রশংসা যেমন 100 জন করছে, ওই তাও 4-5 জন থাকবে যারা কিছু বলবে, থাকবে, ওটা থাকবে। তো অবশ্যই এখানেও কিছু কিছু পয়েন্ট আমাদের পুরো টিম আমরা জানি চেষ্টা, আমরা যতটা নিজের 100% দেওয়ার চেষ্টা করেছি। কিছু কিছু জায়গায় ছোট ছোট খুঁত আমাদেরও আছে, আমরা বলবো না নেই, বাট সেটাই আমরা এমনভাবে তাই করেছি যাতে মানুষ ফিলও না করতে পারে, এমনভাবে যেটাকে সাজাবো যে মানুষ ফিল না করতে পারে যে কখন ভুলটা করলো। এটা হবে আমাদের প্লট এখানে। এখানে শুনলাম একটা হ্যান্ড টু হ্যান্ড ফায়ার সিকোয়েন্স রয়েছে, তো কিভাবে কি করছে? এই বিষয়টা আগে আমাদের লিড বলুক, তারপরে আমি বলছি। তো আমাদের একটা মানে একটা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক মতন হবে, সেটা ক্রমশ প্রকাশ। আচ্ছা, তুমিও তো কাস্টিং এ রয়েছো টুকটাক, এটা কি তোমার সাথেই হচ্ছে বা অন্য কারোর সাথে? কি বলবে, তোমার ক্যারেক্টারটাই বা কিরকম? না, সবটা তো বলবো না, ওটা ভিউয়ার মানে ওটা ভিউয়ারটা দেখি চিনতে পারে, বুঝতে পারে কিনা, কি হয় কিনা, সেটা তো অ্যাকচুয়ালি একটা জিনিস আমরা দেখি সোশ্যাল মিডিয়া, ইউটিউব, যে কোনো প্ল্যাটফর্মে একটা 30 মিনিটের যে জিনিস হয় বা 1 ঘন্টার হয়, ওটার জন্য ব্যাকে কিন্তু প্রচন্ড হার্ড ওয়ার্ক থাকে, ঠিক আছে? যেটা আমরা দেখছি ব্যাস খুবই তো ইজি, এই করছে ওই করছে, বাট না, অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে অনেক মানুষের অনেক চিন্তা ভাবনা, অনেক দিনের অনেক পরিশ্রম থাকে এটার জন্য। তো সেটার জন্য তো একবারে যদি সবটা আমরা বলে দিই তো সেই মানুষের মধ্যে সাসপেন্সটা থাকবে না, না? তো তার জন্য তো আমরা কবে দেখতে পাবো, কোন প্ল্যাটফর্মে দেখতে পাবো? আমরা এটা আমার প্ল্যাটফর্মে, আমার পেজে আমি ছাড়ছি, ফেসবুকে শুভম ঘোষ প্রোডাকশনে আমি ছাড়ছি। লিংক দিয়ে দেবো, আমি দেখে নিও। হ্যাঁ, সেখানে আমি ছাড়ছি এবং এইটাই প্রথম আমরা ফেসবুকে রিলিজ করছি, অন্য কোনো প্ল্যাটফর্মে করবো না, কারণ আমাদের ফেসবুকটাই মেন। আমাদের যারা রয়েছে কাস্টিং এ, আমি যদি কাস্টিং ব্যাপারটা খুব বলি, আমাদের যত রয়েছে ছেলে মেয়ে মানে প্রত্যেক অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই কেউ না কেউ ইনফ্লুয়েন্সার, কেউ মডেল, কেউ ভ্লগার, ঠিক আছে? আর সবাই খুব সাপোর্ট করেছে। তো সেই কারণে তাদের যে অডিয়েন্স, তারা যেভাবে কাজ করছে, আর আমরা জানি এখন সোশ্যাল মিডিয়াতেই মানুষ যেভাবে নাম করে, তাদের কাজে যেভাবে মানুষ সবাই ভ্যালু দেয়, আমরা যেমন ভালোবাসি, তার জন্য ফেসবুক আমরা চুজ করেছি আর আমার পেজে তাই ওটা ছাড়বো। এবং আমি যদি বলি যে স্পেশাল থ্যাঙ্কস যদি আমাকে খুব দিতে হয়, আমি বলবো যে আমাদের লিড যেমন অ্যাক্টর রয়েছেন তিনি, এবং অরিজিৎ দা, বাকি আপনারা জানেন কে, ঠিক আছে? এবং বাকি দাদারা যারা রয়েছে, শাশ্বত দা, ইনফ্যাক্ট আমাদের বাকি যত সাপোর্টাররা আছে, মানে আরেকটা যদি সিম্পল বলি যে আমাদের এই সিনেমাতে আপনারা যখন দেখবেন তখন দেখবেন প্রচুর স্পন্সর্স, প্রচুর মানুষ এটাকে, অফকোর্স প্রচুর মানুষ এটাকে সাপোর্ট করেছে। এইটাই এই আমাদের বাংলায় প্রথম যে আপনারা দেখবেন যে যখন শর্ট ফিল্ম হয়, যেটা তুমি প্রথমে বললে যে আমরা জানি ছোটোর মধ্যে হয়ে গেল, হার্ডলি দেখবে স্পন্সর পাচ্ছে, তুমি জানো কোথায় একটা স্পন্সরও পায় না, তারা পায় না, কারণ ওটা আমরা টলিউডে থিয়েটারে ছাড়লে অবশ্যই তখন পাবে। এখানে এই সিনেমাতে যখন সিনেমা ছাড়া হবে আপনারা দেখবেন 15 কোটি টাকা লেগে স্পন্সর আছে। মানুষ এই স্টোরিটার সাথে দাঁড়িয়েছে, মানুষ আমার পাশে দাঁড়িয়েছে, আমার টিমের পাশে দাঁড়িয়েছে। প্রত্যেকটা মানুষ যেখানে আছে তারা নিজের এত 100% দিয়েছে যে তাদের ওপর বিশ্বাস আছে, আর আমাদের প্রজেক্টটা হচ্ছে বিশ্বাসের ওপরেই তৈরি হয়েছে। প্রত্যেকটা স্পন্সর আমাদের বিশ্বাস করেছে যে হ্যাঁ এটা 100% 200% সাকসেস হবে সিনেমাটা, কারণ স্টোরিটাই এত অ্যান্টিক। আমি বলবো বাংলা সিনেমাতে এরকম স্টোরি আরো বানানো হোক, বড় করে হোক, যাতে মানুষ দেখে। একটু আলাদা কনসেপ্ট, আমরা জানি আলাদা কনসেপ্ট না হলে মানুষের কেন ভালো লাগবে। সাউথের সিনেমাগুলো একটা টাইমে মানে ক্রিটিক্সরা খুব বলতো, এখন তারাই অস্কার জিতে আসছে। আমরা যদি না একদম চেষ্টাই করি তাহলে কি করে হবে, নতুন ট্রাই করতে হবে। তাই সিনেমাটা আমার তখন ব্রেনে আরো এসেছিল যে একটু নতুন ট্রাই করি, অ্যান্টিক কিছু করি। নতুন বছর নতুন গল্প কবে দেখতে পাবে, অনেক কাছে কবে পৌঁছে যাবে, অডিয়েন্সের গল্পটা কবে হয়ে যাবে? এইটুকুনি বলতে পারি, ট্রেলারটা তো খুব তাড়াতাড়ি আসছে, আপনারা দেখতেই পেয়ে যাবেন ট্রেলারটা। সিনেমাটাও আমরা এইটুকুনি একটা বলতে পারি, জানুয়ারিতে রিলিজ হচ্ছে, বাট কবে হচ্ছে সেটা তো ট্রেলারে আপনারা সবাই বুঝতেই পারবেন। কিন্তু ভালো জিনিসে মানুষকে বেশি ওয়েট করাবো না,
মানুষ দেখবে, মানুষ ভালোবাসবে, মানুষ বলবে যে হ্যাঁ বাংলা তো ভালো সিনেমা তৈরি হচ্ছে, মানুষ খাটছে, বাংলায় অবশ্যই প্রচুর ট্যালেন্টেড পার্সনরা রয়েছে, যাতে আমরা বলি না গ্লোবাল অডিয়েন্স হোক কি অন্তত ইন্ডিয়ার অডিয়েন্স হোক, তারা যাতে বলে ইয়েস একটা গুড সিনেমা গুড স্টোরি উপর অনেকদিন বাদে হয়েছে, সেটা দরকার ছিল আমাদের বাঙালিদের জন্য এবং বাংলার ইন্ডাস্ট্রির জন্য, সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এই তোমরা যখন এখন দেখছো গল্পটা, আমাদের আড্ডাটা যখন দেখছো, অলরেডি ট্রেলার এসে গেছে, কেমন লাগলো তোমরা জানাও। আর মোট কথা যে এমন একটা গল্প আসছে যেটা দেখলে তোমরা বলবে मजा आया। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं।